নমস্কার, ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট 2তে কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে শোনাবো অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প স্বর্ণ মুকুট। গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো এবং অন্তত প্রথম 3জন সঠিক উত্তরদাতাদের নাম আমি পরের গল্পের শুরুতে ঘোষণা করব। কেপি ন্যান্ডি ফ্রম ক্রাইস্ট চার্চ গল্পের শেষে রাখা প্রশ্নের উত্তর কামাক্ষী প্রসাদ নন্দী। সঠিক উত্তর দিয়েছেন শিলা দস্তিদার ও কল্যাণী ঘোষ। শুরু করছি অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প স্বর্ণ মুকুট। শনি রবিবারই তার পক্ষে প্রশস্ত সময়। শনিবারই প্রিয়তোষ অফিস থেকে সোজা শীতলকুচিতে চলে যায়। বাসে ঘণ্টাখানেক, তারপর কিছুটা কাঁচা রাস্তায় তাকে হাঁটতে হয়। গ্রাম জায়গা, ঠিক গ্রাম জায়গা বললেও ভুল হবে, ঘরবাড়ি প্রায় নেই বললেই চলে। কাশের জঙ্গল কিংবা মাঠ পার হয়ে খাল, খালের পাড়ে পাড়ে কিছুটা পথ, তারপর ঝোপ জঙ্গলের মধ্যে কাঠা পাঁচেক জমি। তার জমিটা এক লণ্ঠনওয়ালার। সে জমিটা বেশি দাম পাওয়ায় ছেড়ে দিচ্ছে। তার কুঁড়ে ঘরটি আছে। প্রিয়তোষের জায়গাটা পছন্দ হয়ে যাওয়ার পর এই কুঁড়ে ঘরটায় সে শনি রোববার গিয়ে থাকে। এবারে সে বেশ মুশকিলেই পড়ে গেছে। পানু প্রায়ই বলবে, বিশেষ করে শনিবার সকালে, বাবা তুমি আজ যাচ্ছ? যেতেই হবে, জঙ্গল সাফ করে ইট বালি পড়ার কথা, কতটা কি হলো না গেলে বুঝবে কি করে? তুমি যে বলেছিলে আমায় নিয়ে যাবে, ডাহুক পাখি দেখাবে। প্রিয়তোষের এই স্বভাব। সোমবার অফিস করে বাড়ি ফিরলেই নমিতা, পানু এবং মা নানা প্রশ্ন করবেন। তারাও দু একবার গেছে। নমিতার জমিটা কেনার আগে একবার গিয়েছিলেন, তার খুব পছন্দ হয়নি, বরং কিছুটা ক্ষুব্ধই বলা চলে। শহরের কোনো সুবিধেই নেই। পানুর স্কুল, অসুখ বিসুখের ডাক্তার, এইসব অসুবিধার কথা উঠেছে। তবে এটাও ঠিক, প্রিয়তোষের ক্ষমতাই বা কতটুকু? তার সামান্য চাকরি এবং কিছু টিউশনি ছাড়া অর্থ উপার্জনের বড় আর কোনো উপায় নেই। সামান্য সঞ্চিত টাকায় বাস রাস্তা থেকে এত কাছে জমি পাওয়াই কঠিন। জায়গাটার উন্নতি কবে হবে তাও ঠিক বলা যায় না। তবু কেন যে প্রিয়তোষের এত পছন্দ? আসলে গাছপালা এবং কিছু গরিব মানুষজন, যেমন লণ্ঠনওয়ালার কথাই ধরা যাক, সে নিজের বাড়িতে বসেই ঝালাই করে, কুপিলম্ফ তৈরি করে এবং ঝুড়িতে বয়ে নিয়ে যায় গ্রাম থেকে গ্রামান্তরে। কোনো ছক বাঁধা জীবন নয় তার। প্রিয়তোষের মনে হয়েছিল লোকটি একেবারে স্বাধীন। ঝোপ জঙ্গলের ডাহুক পাখি, তাছাড়া কাশের জঙ্গল পার হয়ে ঘাস এবং মাঠ সহ কিছু সাদা বকের ওড়াউড়িও তার পছন্দ। খুবই নিরিবিলি জায়গা, কোনো ব্যস্ততা নেই, কেমন এক নৈঃশব্দ রাতে বিরাজ করে। খাল পার হয়ে একটা শালের জঙ্গল আছে, সেখানে শিয়ালরা রাতে হুক্কা হুয়া করে ডাকে। আসলে প্রিয়তোষেরা 3 পুরুষ ধরে ভাড়া বাড়ির বাসিন্দা। তার বাবা শ্যামবাজারের এঁদোগলিতে সেই যে দেশভাগের পরে এসে উঠেছিলেন, আর নড়ার নাম করেননি। রাস্তায় ছিটকাপড়ের ব্যবসা, যার নাম হকারি, এই করে দিন যাপন। যাই হোক, প্রিয়তোষও এই বাসায় শৈশব থেকে বড় হয়েছে। ঘুপচি মতো ঘরে এত অন্ধকার যে দিনের বেলাতেও আলো জ্বেলে রাখতে হয়। 4 তলা বাড়ির 1 তলায় স্যাঁতসেঁতে ঘরে তার শৈশব যৌবন কেটেছে। কোনো রকমে পাশ টাস দিয়ে সরকারি অফিসের আবহমানকালের কিরানিগিরিতে ঢুকে যাওয়া ছাড়া উপায়ও ছিল না তার। তার ছেলে পানুও জন্মেছে হাসপাতালে, বড় হচ্ছে এ বাড়িতে। কাজেই মুক্তির কোনো স্বাদ সে জায়গাটায় গিয়ে আবিষ্কার করে ফেলতেই পারে। বাড়ি কবে হবে সে অবশ্য জানে না, আর হলেও এমন একটা জনশূন্য মাঠের মধ্যে থাকা খুব সহজ কথা নয়। তবে স্বপ্ন 5 কাঠা জমির সবটাই তার। পানু সবসময়ই চঞ্চল স্বভাবের। ভূতের গল্প, গোয়েন্দা গল্পের মতো কোনো ঘ্রাণ সে সেখানে না গিয়েও যেন পায়। বাবা কেন যে কিছুতেই নিয়ে যেতে চান না, সে তাও বুঝতে পারে না। কবে যাবে বায়না ধরলে বাবার এক কথা, অতটা রাস্তা হেঁটে যেতে পারবি না। মাঠের মধ্যে একটা কুঁড়ে ঘরে থাকতে তোর একা ভয় করবে, আমার তো কত কাজ। কেন তোমার লণ্ঠনওয়ালা? আরে সে কখনো ফেরে কখনো ফেরে না, তার কোনো ঠিক আছে? তাকে আমি থাকতে বলেছি বলে থাকে। সংসারে সে একা মানুষ,
বেশি কিছু তার লাগেও না, বয়সেরও গাছ পাথর নেই। খোকাবাবুর জন্য সে একটা জাদুর লণ্ঠন বানিয়ে দেবে, ওটা হয়ে গেলেই দেশ ছেড়ে চলে যাবে। কোথায় যাবে বাবা? কোথায় যাবে তা অবশ্য কিছু বলেনি। তারপরে কি ভেবে প্রিয়তোষ বলেছিলেন ওর অবশ্য নদীর পাড়ে বাড়ি করার খুব ইচ্ছে। এই যেমন বলে একটা গাছ, তার নিচে কুঁড়ে ঘর, সামনে নদী, নদীর জলে স্বর্ণ মুকুটের প্রতিবিম্ব। স্বর্ণ মুকুট তার মানে? ওর ওই রকমের কথা, হয়তো বলতে চেয়েছে নদীর জল কলকল ছলছল, কলকল ছলছলই ওর কাছে স্বর্ণ মুকুট হয়ে গেছে। জলে তার স্বর্ণ মুকুট ভেসে যাচ্ছে, সে দেখতে পায়। লোকটা খুব তাজ্জব কথা বলে। তোমার বন্ধু না বাবা? তা ওই রকমের, নামটাও ভারী মজার, তালেব সরকার। সে অবশ্য বলেছে কর্তা ঠাকুর আমাকে তালেব বলেই ডাকবেন। তোমাকে কর্তা ঠাকুর বলে কেন? আমার গলায় পইতে আছে না, পইতে থাকলে কর্তা ঠাকুর ছাড়া সে কিছু ভাবতে পারে না। আমি গেলে তার কাজ বাড়ে, সে আমাকে কিছুই করতে দেয় না। জল তুলে আনা, কাঠকুটো জোগাড় করা, উনুন গোবরে লেপে একেবারে নিরামিষাশী বামুনের আহারে সুবন্দোবস্ত। মাচানে শিম লাউ, খেতে বেগুন, গাছের কাঁচা লঙ্কা তার জমিতেই হয়। কাঠাখানেক জমিতেই প্রচুর ফলন। তাহলে গাছ লাগার বাবা? লাগায়, তবে ওই শিম লাউ বেগুনের চারা। সেখানে গেলে দেখতে পাবে গাছ লাগালে বড় হয় কি করে। পানুর অবশ্য একটা ফুলের টব আছে, টবে সে গাছ লাগায়, তবে বাঁচে না। রোদ না পেলে গাছ বাঁচবে কেন? সে একটা ভুঁই চাপা লাগিয়েছিল, গাছটা বাঁচেনি। সে রথের মেলা থেকে দোপাটি ফুলের চারা এনেছিল, বাঁচেনি। স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে গাছ বাঁচতে চায় না। মেলা রোদ সে রাস্তায় গেলে দেখতে পায়, অথচ বাড়িটায় তাদের রোদই ঢোকে না। বাবা খোলামেলা জায়গায় জমি কিনেছে, রোদ অহরহ এখানে সেখানে ঘুরে বেড়ায়, আর রাজ্যের পাখপাখালি অর্থাৎ প্রাণী জগতে সাড়া পাওয়া যায়। এমন একটা জায়গায় সে না গিয়ে থাকে কি করে? বাবা সব বলেন না, সেখানে গেলে সে যেন ঠিক একটা ছোট্ট টিলা আবিষ্কার করে ফেলবে, এবং জন্তু জানোয়ারেরাও ঘুরে বেড়াতে পারে। সে কাঠবেড়ালি খ্যাঁকশিয়াল গেলেই দেখতে পাবে, সোনালি হয়ে সে ঘুরে বেড়াতে পারবে। কি মজা! সে তো কার্টুন ছবির জম। সুপারম্যান, স্পাইডারম্যান, টিনটিনরা বোধহয় সেই সব ঝোপ জঙ্গলেই লুকিয়ে থাকে। টিভিতে সে যা দেখে সবে সেখানে ঝোপ জঙ্গলে লুকিয়ে আছে এমন মনে হয় তার। বাবা যায়, মাও ঘুরে এসেছে, ঠাম্মা যায়নি, সেও যায়নি। তার খুবই রাগ হয়। রাগ হলে নানা ঝামেলা পাকাতে ওস্তাদ। সে না খেয়ে রাস্তায় দৌড়ে চলে যায়, ফুটপাত ধরে দৌড়োয়। বাবা পড়ে যান মহা ফাঁপড়ে। সে রাস্তাতেই হাত পা ছুঁড়তে থাকে। বাজারের সামনে ফুল বিক্রি করে কদম ঠাকুর, সেই বলবে, নিয়ে গেলেই পারেন, ছেলে মানুষ অলিতে গলিতে কাহাতো ঘুরে বেড়াতে পারে। পানু একদিন বলেই ফেলল, বাবা সেখানে ভালুক আছে? না, নেই। বাঘ, হরিণ, টিয়া? টিয়া আছে, বাঘ হরিণ নেই। আছে, তুমি দেখতে পাও না, তালেব কাকা সব জানে। তালেব কাকার কুকুর আছে? তা আছে, নেড়ি কুকুর। কুকুরটা তালেবের সঙ্গে সঙ্গে ঘোরে। কথা শোনে? কথা শুনবে না কেন? দুপা তুলে নাচতে পারে? তুই থামবি পানু? কবে নিয়ে যাবে আমাকে? কবে জাদুর লণ্ঠন দেবে তালেব কাকা? আমি খাবো না বলে দিলাম, আমার রাগ হয় না? দেখবি আমি একদিন নিজেই বের হয়ে যাব। জায়গাটা খুঁজে দেখা দরকার, ঘুরতে ঘুরতে ঠিক জায়গায় চলে যাব। এই রে, বের হয়ে যেতেই পারে পানু। স্কুলের নিচু ক্লাসে পড়ে, মা তাকে দিয়ে আসে নিয়ে আসে। এক দুপুরে গিয়ে যদি দেখে পানু স্কুলে নেই, না বলে কয়ে স্কুল থেকে পালিয়েছে, তা হলেই সমূহ সর্বনাশ। বাধ্য হয়ে প্রিয়তোষ না বলে পারলেন না। তুমি যাবে?
নমিতাকেও বললেন, ওকে জায়গাটা ঘুরিয়ে দেখাবো। জায়গাটা নিয়ে পানু নানা আজগুবি চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। কার্টুনের সব চরিত্র সেখানে পালিয়ে আছে, কখন কি করে বসবে, তার চেয়ে সঙ্গে নিয়ে যাওয়াই ভালো। শনি রবিবার থাকবো, প্যান্ট শার্ট আলাদা দিয়ে দেবে। পানুর উদ্ভট চিন্তাভাবনা আর আমার একদম পছন্দ হচ্ছে না। তুমি ছেলেটাকে নিয়ে শেষে জঙ্গলে রাত কাটাবে? আমার কিন্তু ভালো লাগছে না। তোমার ভালো লাগছে না, কিন্তু ছেলেটা সেখানে একা একা চলে গেলে তোমার ভালো লাগবে? নমিতা অগত্যা নিমরাজি না হয়ে পারল না। পানু যাবে শুনেই ঘরের মধ্যে ছুটে বেড়াতে লাগলো, রাস্তায় ছুটে গেল, ফুল বেচে খায় লোকটাকে বলল, বাবা আমাকে নিয়ে যাবে বলেছে। এক সকালে প্রিয়তোষ পানুকে নিয়ে বের হয়ে পড়লেন। তাকে নিয়েই অফিসে যেতে হলো। শীতলকুচিতে যান বলে অফিসের কাজ আগেই হালকা করে রাখেন। অফিস থেকে তাড়াতাড়ি বের না হলে দিন থাকতে সেই জায়গাটায় পৌঁছানো অসম্ভব। তাকে লাউহাটির বাস ধরতে হবে। অফিস ছুটি হলে বাসে জায়গা পাওয়াই মুশকিল। ঘণ্টাখানেক আগে এসেও জায়গা পেল না। দুটো বাস ছেড়ে দিতে হলো। পরের বাসে সামনের দিকে জায়গা পেয়ে গেলেন, সঙ্গে একটা ব্যাগ, একটা ওয়াটার বটল। মাঝে মাঝে পানু চুকচুক করে জল খাচ্ছে। কোনো উত্তেজনায় পড়ে গেলে এটা তার হয়। বাসটা এয়ারপোর্ট থেকে ডান দিকে ঘুরে গেল। পানু এতক্ষণ একটা কথাও বলেনি। চারপাশে যা দেখছে, পাকা বাড়ি, হাইরাইজ বিল্ডিং এবং প্রশস্ত রাস্তা, সবই তার চেনা। এসব দেখে তার বিন্দুমাত্র কৌতূহল সৃষ্টি হয়নি। এমনকি এয়ারপোর্টের উড়োজাহাজও তার কোনো আগ্রহ সৃষ্টি করতে পারেনি। ক্রমে বাড়িঘর কমে আসতে থাকলে বড় বড় গাছ এবং দুটো একটা বাংলো টাইপের বাড়ি দেখে কিঞ্চিত সে উৎফুল্ল হলো। বাস কিংবা অটোর উৎপাতও নেই। দুটো ভ্যানে কিছু লোকজন যাচ্ছিল দেখে সে বলল, বাবা দেখো দেখো, ওদিকে তাকাও না। প্রিয়তোষ দেখলেন দুপাশে নয়াঞ্জলি, দুটো ভ্যান, তারপরে যতদূর চোখ যায় মাছের ভেরি, জল আর জল, কিছু ধানের জমি। আসলে সামনেই তাদের নামতে হবে, তারপর হাঁটা। কিছুটা ধানের জমি, কিছুটা রিকশায় গিয়ে নামতে পারে, তবে ঘুর পথ হয়ে যাবে। পানু একবার নুয়ে ব্যাগ খুলে কি দেখল। কি খুঁজছিস? সে টেনে বের করল। প্রিয়তোষ দেখলেন পানু তার এয়ার গান লুকিয়ে সঙ্গে নিয়ে এসেছে। পানুর বড় মামা জন্মদিনে এয়ার গানটা দিয়ে গেছেন কবে যেন। এমন একটা স্যাঁতসেঁতে বাড়িতে পানু এয়ার গান দিয়ে কি করবে? টিকটিকি বড়জোর দুটো একটা ইঁদুরকে তাড়া করতে পারে। রাস্তার কুকুরকে অবশ্য একবার তাড়া করতে গিয়ে পানুর খুবই ভোগান্তি হয়েছিল। কুকুরের কামড়ে যে জলাতঙ্কের বিষ থাকে, সেবারে সূঁচ ফোটাতে ভালোই টের পেয়েছিল পানু। তারপরে বোধহয় সে তার এয়ারগানটার কথা ভুলেই গিয়েছিল। সে জঙ্গলে যাচ্ছে, এয়ারগানটা খুবই জরুরি, এখন মনে হতে পারে তার। পানু তার বাবার সঙ্গে হাঁটছিল। রাস্তার ডান পাশের ভেরি ফেলে তারা মাঠের দিকে নেমে গেল। মানুষের কিছু ঘরবাড়িও পার হয়ে গেল তারা। বেড়ার ঘর, নিকোনো উঠোন এবং মানুষজনের সাড়াও পাওয়া গেল। দুটো গরুর গাড়ি আসছে বাঁশ বোঝাই হয়ে। প্রিয়তোষ এক পাশে ছেলের হাত ধরে সরে দাঁড়ালো। বাঁশের গাড়ি দেখে পানুর আবার জল তেষ্টা পেল। সে জল খেয়ে ছুটল বাবার পিছু পিছু। তারপরেই ধানের মাঠ এবং আল ধরে হাঁটা, কোনো আর রাস্তাই নেই। সে দেখল ধান গাছের গোড়ায় ভেসে বেড়াচ্ছে দুটো হলুদ রঙের পাখি। উড়ে গেল, কিউ কিউ করে ডাকছে। আশ্চর্য এক জগৎ ক্রমে যেন উদ্ভাসিত হচ্ছে, দিগন্ত দেখা যাচ্ছে। এরপরে বোধহয় নির্জন খাঁ খাঁ প্রান্তর। খুবই রোমাঞ্চ বোধ করছে পানু। বাবা সঙ্গে থাকায় তার বিন্দুমাত্র ভয় ডর নেই। সেই স্বর্ণমুকুটের লোকটাও সে এবার ঠিক দেখে ফেলবে, হাতে জাদুর লণ্ঠন নিয়ে হাজির। তারপর তারা কাশের জঙ্গলেও ঢুকে গেল। যেদিকে তাকায় পানু কিছুই আর দেখতে পায় না। কাশের জঙ্গলে তার মাথা ঢেকে গেছে। কিছুটা যেন পাতাল প্রবেশের মতো মনে হচ্ছিল পানুর। যদি এ সময় স্বর্ণমুকুটের লোকটা জঙ্গলের ভেতর থেকে সহসা হাত ধরে টানে, তবে সে নির্ঘাত চিৎকার করে উঠবে। তার যে ভয় ভয় করছিল,
এতটা রাস্তায় হেঁটে সে খুবই কাহিল হয়ে পড়েছে। ঘাম জবজবে হয়ে গেছে শার্ট প্যান্ট। ফেব্রুয়ারির মনোরম ঠান্ডা হাওয়াতেও পানু দম পাচ্ছে না, কেবল থেকে থেকে বলছে, বাবা আর কত দূর? দেখ পানু, এদিকে হেঁটে আর কত দূর বললে কিন্তু সেখানে গিয়ে কোনো মজা পাবি না। এই যে হেঁটে যাচ্ছিস, দুপাশে মাঠ এবং সূর্যাস্তের কাছাকাছি সময়কার পৃথিবীকে দেখতে পাচ্ছিস, এ বড়ই বিরল দৃশ্য। তুই ছেলে মানুষ, এসব বুঝতে শেখ। এমন কথায় পানুর খুবই অভিমান হলো। আবার ভাবলো, বাবা তাকে বোধহয় গুরুত্ব দিতে চান না। সে তো একবার বলেনি, বাবা আমি একটু বসবো, এসো গাছটার নিচে বসে একটু জিরিয়ে নিই। বললেই সে যে বাবার কাছে ছোট হয়ে যাবে। বাবা ঠিক বলবেন, জানিস পানু, এই জন্যই তোকে নিয়ে আসি না। সে তো শুধু বলেছে, আর কত দূর? সঙ্গে সঙ্গে মনে হলো কাশের ঝোপ ফাঁকা হয়ে গেছে, সামনে সেই মাঠ এবং খালপাড়ের দৃশ্য। একটা লোকও দেখা যাচ্ছে, পায়ের কাছে একটা কুকুর লেজ নাড়ছে। যদিও এত দূর থেকে সব স্পষ্ট নয়, কারণ সূর্যাস্ত হচ্ছে লাল রঙিন এক জগৎ, এবং তার ভেতর থেকে একটা মানুষ আর কুকুর, কি যে সুমহান কাব্যগাথা। সে তার স্যারের ভাষায় দৃশ্যটাকে উপভোগ করার চেষ্টায় চোখ মেলে তাকাতেই মনে হলো লোকটা পরে আছে একটা ঢোলা কালো হাফ প্যান্ট, গায়ে ফতুয়া, মাথায় যেন সত্যি স্বর্ণ মুকুট। লোকটা এগিয়ে আসছে, কুকুরটা এদিক ওদিক ছুটছে, লাফাচ্ছে, লেজ নাড়ছে। প্রিয়তোষ বললেন, ওই আসছে তালেব, আজ বোধহয় ফেরি করতে বের হয়নি। তুই যে আসবি তালেব জানে। কিন্তু পানু কি বলবে? এমন নিঃসঙ্গ প্রান্তরে একজন মানুষ রাজার মতো দাঁড়িয়ে থাকলে সে কি করতে পারে? মাথায় যে ওটা কি? কখনো মনে হয় নীল কাপড়ের ফেটটি, তারপরে সূর্যাস্তের রঙে কেন যে চিকমিক করে উঠতে উঠতে হিরে জহরত মণিমাণিক্যে ভরা মনে হয়, মনে হয় স্বর্ণ মুকুট। এমন একজন মানুষ নদীর পাড়ে বাড়ি করবে ভেবে জমি জায়গা বিক্রি করে চলে যেতেই পারে, তার যে চাই স্বর্ণ মুকুট। সে নদীর জলে স্বর্ণ মুকুট ভেসে যেতে দেখে মাঝে মাঝে। আর হাতে ওটা কি? কাছে যেতে যেতে সে বুঝল ওটা লণ্ঠন। জাদুর লণ্ঠন কিনা জানে না, কারণ তখন সাঁঝবেলা, আকাশে দুটো একটা নক্ষত্র ভাসমান, আর হাতে জাদু লণ্ঠনে সে দেখল একটা নক্ষত্র তালেব চুরি করে কাঁচের ভেতর ভরে রেখেছে। নক্ষত্রটা মিটমিট করে জ্বলছে এবং আলো দিচ্ছে। সে কেমন মুগ্ধ বিস্ময়ে তালেবের কাছে আসতে অবাক চোখে দেখল হাতের লণ্ঠন দুলছে, আলো দিচ্ছে। অন্ধকার চরাচরে লণ্ঠনের এই আলো পানুকে পৃথিবীর অন্য এক প্রান্তে সত্যি যেন হাজির করে দিয়েছে। তালেব, তুমি আজ ফেরি করতে বের হওনি দেখছি। বের হইছিলাম, রাস্তায় মনে পড়ি গেল খোকাবাবু আসবেন, আমার আর যেতে ইচ্ছে করল না। পানুর দিকে তাকিয়ে বোধহয় মনে হলো মুখখানা ভালো দেখতে পাচ্ছে না। লণ্ঠন তুলে কাছে নিয়ে দেখতে দেখতে বলল, কি গা খোকা বাবু, চোখে যে আপনার স্বপ্ন ঝোলে, মাকে সেরে এলেন, থাকতে কষ্ট হবে না? পানু বলল, তুমি টায়ারে স্যান্ডেল পরে আছো কেন? মাথায় নীল কাপড়ের ফেটটি কেন? হা হা করে হাসলো তালেব। পানু বুঝতে পারল না দূরে সূর্যাস্তের সময় লণ্ঠনওয়ালার নীল রঙের পাগড়ি কেন তার চোখে স্বর্ণ মুকুট হয়ে দেখা দিল। এক আশ্চর্য অবলোকন, অথবা কোনো ঘোর থেকে সে দেখে ফেলেছে লণ্ঠনওয়ালার মাথায় স্বর্ণ মুকুট। সে বলল, তুমি স্বর্ণ মুকুট পরেছিলে? পরেছিলাম। এখন দেখছি নীল কাপড়ের ফেটটি তোমার মাথায়। সে আবার আগের মতোই হা হা করে হাসতে হাসতে মাথা থেকে নীল পাগড়ির কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে প্যাচ খুলে মাথা নুইয়ে দেখালো। এ মা, তোমার একেবারে টাক মাথা। হাত দিন মাথায়, হাত দিন মাথায়।
বলে লণ্ঠনওয়ালা পানুর হাত তুলে মাথায় ঘষে দিতে দিতে বলল, মানুষের যে চাই স্বর্ণমুকুট, কর্তা ঠাকুরকে আমার জমি বিক্রি করে দিলাম সেই লোভে। নদীর পাড়ে বাড়ি আর নদীর জলে স্বপ্ন দেখা আপনি বড় হতে হতে টের পাবেন। এসব ভারী কথা পানু বোঝে না। সে বলল, একটা নক্ষত্র যে তুমি চুরি করেছ আমি জানি। আপনি জানবেন না হয়? তুমি সত্যি তবে চুরি করেছ? তা করেছি। লণ্ঠনের কাচের ভেতর ওটা রেখে দিলে কেন? তা না হলে যে আলো জ্বলে না। পানু ভেবে পেল না লণ্ঠনওয়ালা মানুষ না অপদেবতা। সে বলল, তুমি কি ভূত? এবারে প্রিয়তোষ ধমক না দিয়ে পারল না। পানু, এমন বলতে হয় না। তারপর তালেবের দিকে তাকিয়ে বলল, আরে তোমরা যে এখানেই জমে গেলে, আরো যে হাঁটতে হয়। তালেব বলল, চলেন, খোকাবাবুকে আমি কাঁধে নিচ্ছি, কতটা রাস্তা, খোকাবাবু পারবে কেন? পানু এক লাফে সরে দাঁড়ালো, বলল, না না, আমি হেঁটেই যেতে পারবো। কাঁধে নিয়ে তালেব যদি হেঁটে চলে যায়, তাকে নিয়ে ফেরি করতে বের হয়ে যায়, সে হয়তো আর কোনোদিনই তার মায়ের কাছে ফিরে যেতে পারবে না। তালেব আগে লণ্ঠন দুলিয়ে হাঁটছে, কুকুরটা আরো আগে দুলকি চালে ছুটছে। পানু খুব কাহিল, সে হাঁটতে পারছে না, পায়ে খুব লাগছে, সে বলতেও পারছে না তার কষ্ট হচ্ছে। বললেই বাবা বলবেন, এর জন্যই তোমাকে নিয়ে আসতে চাই না। সে কিছুটা খুঁড়িয়ে হাঁটছে, অন্ধকারে কেউ টের পাচ্ছে না। তার তালেবকে এখন নানা প্রশ্ন। এখানে একটা টিলা আছে? তা আছে। ভালুক আছে? তাও আছে। টিনটিন? টিনটিন? তালেব আর কিছু বলতে পারল না। টিনটিন বলে কোনো জন্তু জানোয়ার আছে সে জানেই না। তালেবের মুখে রা নেই। কি হলো, কথা বলছো না তালেব? এই কি হচ্ছে অসভ্যতা, তোমাকে বলেছি না তালেব কাকা ডাকবে। প্রিয়তোষ পানুকে ধমক দিলেন। সে তালেব কাকা ডাকবে কি করে? তালেব অপদেবতা না ভূত কিছুই বুঝতে পারছে না। তাকে সে তার খুড়োমশাই ভাবে কি করে? সে বলতে পারল না, জঙ্গলে বাঘ নেকড়ে পুষে রেখেছে তালেব, আমি জানি। এখন সবাই চুপচাপ। তালেব টিনটিন নিয়ে ধন্দে পড়ে গেছে। তার পৃথিবীতে ঝোপ জঙ্গল, জোনাকি, জনমনীষীহীন এক প্রান্তর। প্রান্তর ঠেলে দিগন্তে সব প্রায় মাঠ, মানুষের বসতি। সে ফেরি করতে করতে দুদিনের রাস্তায় হেঁটে চলে যায়। ফেরার পথে গঞ্জ থেকে চাল ডাল তেল নুন কেরোসিন কিনে তার জঙ্গলের ঘরে ফিরে আসে। কোথাও টিনটিন কিনতে পাওয়া যায় কিনা সে জানে না, কিংবা টিনটিন জঙ্গলে থাকলে তার চোখে একবারও অন্তত পড়তো না, তা হয় না। সে খোকাবাবুর কথায় এমন জব্দ যে আর তার রাশ হরল না। প্রিয়তোষ জঙ্গলে আঙুল তুলে বলল, আমরা এসে গেছি। আসলে তালেব খোকাবাবুর সব কথাতেই সায় দিয়ে যাচ্ছিল। থাকুক বা না থাকুক, খোকাবাবু খুশি হলেই সে খুশি। কিন্তু টিনটিন সম্পর্কে সে কিছুই জানে না। টিনটিন বাস না উড়োজাহাজ, টিনটিন বিষয়টি বড়ই গোলমালে ফেলে দিয়েছে তাকে। যে নক্ষত্র চুরি করতে সাহস পায়, মাথায় যার স্বর্ণমুকুট থাকে, সে বলেই বা কি করে? এত খবর রাখে খোকাবাবু, তোমার টিনটিন বিষয়টি আদৌ বুদ্ধিগ্রাহ্য হচ্ছে না আমার। এমন কথা বললেই সে খোকাবাবুর কাছে একেবারে বুদ্ধু বনে যাবে। সে শুধু বলল, সকাল হলে আমরা খুঁজে দেখব টিনটিন কোথায় আছে। এতে পানু বড়ই আহ্লাদ বোধ করল। জঙ্গলের ভেতর দিয়ে এক ফালি রাস্তা, পাশাপাশি দুজনে হাঁটা যায় না।
ঝোপ জঙ্গলের লতা পাতা গায়ে লাগছে পানুর। সে বাবার প্রায় গা ঘেঁষে হাঁটবার চেষ্টা করছে। এত অন্ধকার চারপাশে যে লোডশেডিং না হলে এমন অভিজ্ঞতা হওয়াও কঠিন। পানু দেখল সামনে উঠোন, কুড়িঘরের বারান্দাও দেখতে পেল। এক পাশে বাঁশের মাচান, মাচানে ব্যাগ, ব্যাগের ভেতর ঝালাইয়ের যন্ত্রপাতি, কাটা টিনের পাত দলা পাকানো, কাঠের ৩-৪ রকমের হাতুড়ি। সে বারান্দায় উঠে যাওয়ার সময় সহসা কি এক আর্তনাদে চমকে গেল। প্রিয়তোষ বললেন, ডাহুক পাখিরা ডাকছে। কেমন এক কলরব। পাশে একটা জলা আছে, জলা জঙ্গলে ডাহুক পাখিরা ডাকে, এবং পানু আসায় ওরা যে আহ্লাদে আটখানা, প্রিয়তোষ তাও জানিয়ে দিলেন। ডাহুকেরা একসঙ্গে ডেকে উঠলে আর্তনাদের মতো শোনায়, তাও বুঝিয়ে দিলেন প্রিয়তোষ। পানু কিছুটা নিজের মধ্যে ফিরে আসায় ঝিঝি পোকা ও কীটপতঙ্গের আওয়াজ শুনতে পেল। আর তখনই একটা কুপি ধরিয়ে তালেব বাইরে রেখে দিল। দুটো পাথর, পাশে এক বালতি জল। পাথরের ওপর দাঁড়িয়ে প্রিয়তোষ হাত মুখ ধুলেন। পানুকে হাত মুখ ধুয়ে নিতে বললেন। রাতে বেশ ঠান্ডা পড়ে। পানুকে জামা প্যান্ট সোয়েটার বের করে দিয়ে বললেন, ধুলো ময়লায় সব নোংরা হয়ে গেছে, সব পাল্টে নাও। তালেব এখন আর একটা কথাও বলছে না। তার যে মেলা কাজ। কাঠকুটো ধরিয়ে চা আর চিড়ে ভাজা কাঠের সরাতে সাজিয়ে দিল। প্রিয়তোষ গামছায় মুখ মুছতে মুছতে বলল, শ্যামলাল আর এসেছিল? তালেব বলল, জি, শ্যামলাল মিস্ত্রির সঙ্গে দেখা হয়েছে। সে তো আপনার বাড়ি যাবে বলেছে। ইট বালি নৌকোয় খালে খালে নিয়ে আসবে বলল। কত ইট ফেলবে তা তো বলে যাননি। শোনো তালেব, এই একটা থাকার ঘর, কিচেন আর একটা বাথরুম, এই হলেই হবে। তবে সব একসঙ্গে করার ক্ষমতা আমার নেই। শেষ পর্যন্ত কি হবে তাও বলতে পারবো না। একটা স্বপ্ন, বুঝলে, নিজের ঘর বাড়ি। তবে বাড়িটা শেষ পর্যন্ত যে ভুন্ডুল মামার বাড়ি হয়ে যাবে না তাও বলতে পারবো না। একদিকে তুলবো আর একদিকে পড়ে যাবে। হাতে এত টাকা কোথায়? মাঠ ভেঙে সরকারি টিউবকল থেকে জল আনারও অনেক হ্যাপা। তুমি না থাকলে কে করবে সব? এ জীবনে আর তোমার নদীর পাড়ে বাড়ি নাই বা হলো? পানুর এসব বিষয় কথাবার্তা একদম পছন্দ না। সে ঘরের ভেতর মাটির মেঝেতে মাদুরে বসে চিড়ে ভাজা আর রসগোল্লা খাচ্ছে। টিফিন ক্যারিয়ারে মা আসার সময় ভরে দিয়েছেন। ঘরে সেই জাদুর লণ্ঠনটা জ্বলছে। বাবা জলচৌকিতে বসে আছেন তার। বারান্দায় উনুনে মুগ ডাল ভাজা হচ্ছে। মুগের ডাল, বেগুন ভাজা আর গরম ভাত। পানুর যে খুব খিদে পেয়েছিল তার খাওয়া দেখেই বোঝা যাচ্ছিল। তালেব কাজও করছে, কথাও বলছে। বাবা এটা ওটা এগিয়ে দিচ্ছেন, যেন কত কালের এই সখ্য। তালেব বলল, এবারে জল ঢেলে দিন। প্রিয়তোষ উঠে কড়াইয়ে জল ঢেলে দিতে ছ্যাঁক করে উঠল। প্রিয়তোষ ডাল বেগুন ভাজা নামিয়ে রাখলে তালেব বলল, বড় ধন্দে পড়ে গেলাম কর্তা ঠাকুর। তোমার আবার কিসের ধন্দ? ওই যে খোকা বাবু বলল ৩-৩ না ৩-৩, ওটা খায় না ওরে, ঠিক বুঝতে পারছি না। প্রিয়তোষ এসে ফেললেন। আরে ওসব হচ্ছে ছবিতে গোয়েন্দা সিরিজ। মাথায় টাক যখন আছে, দাড়ি থাকলে জাহাজের ক্যাপ্টেন হয়ে যেতে পারতে। ৩-৩ খোকাবাবুর মতো একটা বাচ্চা ছেলে, তোমার মতো বয়সের একজন বন্ধু আছে তার। ৩-৩-এর কাছে কোনো অপরাধীরই ক্ষমা নেই। ৩-৩ চোর ধরে বেড়ায়। পানু ছবির গল্প পড়তে পড়তে ভাবে সে নিজেই ৩-৩। টাক মাথায় উস্কো খুস্কো একগাল দাড়ি নিয়ে তালেব কিছুক্ষণ বসেছিল। ৩-৩ চোর ধরে বেড়ায় কথাটাতে সে খুবই দুর্বল হয়ে পড়েছে। সে যে চুরি চামারি করত তাও ধরে ফেলতে পারে। এই জঙ্গলের মাটির নিচে সেসব পুঁতে রেখেছে। জেল হাজতও সে খেটেছে। জেল থেকে সে পালিয়ে এই জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছিল। সামনের একটা জলায় ডুব দিয়ে আসার সময় এসব মনে হচ্ছিল তার। স্বর্ণমুকুটের কথাও জেনে গেছে মনে হয়। তারপর তার মনে হলো সে নিজের ঘরেই এসব ভাবছে। কথাটা যাচাই করে দেখলে হয়। তালেব বলল,
কর্তা ঠাকুর সোনার মুকুটের কথা কি যেন একখানা বললেন। প্রিয়তোষ একেবারে হাঁ। আমি বললাম না তুমি বললে? আমি আবার কবে বললাম? তুমি একদিন বললে না, নদীর পাড়ে চলে যাব, নদীর জল কলকল ছলছল, নদীতে স্বর্ণমুকুট ভাসে। আমি কথা বলিনি। না বললে পানু বলল কেন, দেখছো তালে সোনার মুকুট পড়ে যাচ্ছে? কখন বলল? যখন কুকুরটাকে নিয়ে কলপারে দাঁড়িয়েছিলে। আরো বিমর্ষ হয়ে গেল তালেব। তারপর ইনিয়ে বিনিয়ে বলল, আমি চলে যাব নদীর পাড়ে বাড়ি করে, এখানে কিছুতেই থাকবো না। বলে যদি থাকি সেভাবে কথাটা বলিনি। জলে কি কখনো স্বর্ণমুকুট ভাসে? প্রিয়তোষ বললেন, ভাসে না, প্রতিবিম্ব সৃষ্টি হয়। সে যাই হোক, কথাটা যদি বলেই থাকি তবে আপনার বাড়িঘরের কথা ভেবেই বলেছি। সবারই চাই স্বর্ণমুকুট। এই ঘর বাড়ি সংসার মানুষের যে সেই স্বর্ণমুকুটের লাভের আশায় জমি কিনলেন। খোকাবাবু বড় হতে হতে শহরের ধস এদিকটাতেও নেমে আসবে। 5 কাঠা জমি সোজা কথা, কি অমূল্য দাম হবে তখন, সেই ভেবেই কথাটা বলা। ঠিক আছে, তোমার কাছে স্বর্ণমুকুট নেই, এখন পানুর একপাশে বসে যাও। তোমাদের খেতে দিয়ে আমি খেতে বসে যাব। সকাল হলে পানুকে নিয়ে একবার জঙ্গলটা ঘুরে আসবে। ছেলে মানুষ যত সব আজগুবি চিন্তার ডিপো, সব ঘুরিয়ে দেখালে জঙ্গল নিয়ে আর কোনো রহস্য থাকবে না। বাড়িতে তোমার বৌদিকে যা জ্বালায়। তারপর প্রিয়তোষও খেতে বসে গেল। খাওয়া হলে বাড়তি ডাল ভাত কুকুরটাকে দিয়ে সে ঘরে ঢুকে গেল। তালে বাসনকোসন ধুয়ে সব এঁটো সাফসপ করে বারান্দার সামনে কাঁথা গায়ে শুয়ে পড়ল ঠিক, কিন্তু তার ঘুম এলো না। খোকাবাবু টের পেয়ে গেছে সে ভালো মানুষ না। তার চুরি চামারির স্বভাব ছিল, না হলে নক্ষত্র চুরি করার কথা উঠত না। তারপরে কেন সে ভাবল সে যে খুঁজে পাচ্ছে না খোকাবাবু তা ঠিক খুঁজে বের করতে পারবে। টিনটিনের বন্ধু, নিখোঁজ জিনিসের উদ্ধারে খোকাবাবু তাকে সাহায্য করতে পারে। সে তো আর লোভে পড়ে নেই, তার মনেও থাকে না এই কাশের জঙ্গলে সে তার চুরি করা ধন সম্পত্তি সব মাটির নিচে পুঁতে রেখেছিল। খোকাবাবু আশায় আবার তার সব মনে পড়ে গেছে। সেখানে দীঘাপতিয়ার রাজার মুকুটটিও যে আছে, শতবার বললেও কেউ বিশ্বাস করবে না। সকালে উঠে চিড়ে মুড়ি দিয়ে পানুর আহার পর্ব ভালোই হলো বলা চলে। বাবা খালপাড়ে যাবে, নৌকো যদি শ্যামলাল থাকে, এবং তারা যাবে জঙ্গল ঘুরে বেড়াতে। পানু তার এয়ারগানটা নিতে ভুলল না। কিছু ঘুঘু পাখি উড়ে যাচ্ছিল, কিছু শালিক পাখি। খালপাড়ে উঠে পানু দেখল তালেব কাকা কাশবনের দিকে অপলক তাকিয়ে আছে। সে ডাকল, তালেব কাকা, কি দেখছো? তালেব কেমন উদাসীন গলায় বলল, একখানা কথা আছে আমার। কি কথা? আপনি টিনটিন, সব রহস্যভেদের ওস্তাদ। ওই যে কাশের জঙ্গল দেখছেন, তার ভেতরে মেলা ধন সম্পত্তি লুকোনো আছে। লোকটা খুবই আহাম্মক। পুলিশের তাড়া খেয়ে এদিকটা এসে থমকে গেল। সে ভাবলো এমন নির্জন জায়গায় তার ধন সম্পত্তি লুকিয়ে রাখলে কেউ টের পাবে না। যেই না ভাবা, সঙ্গে সঙ্গে কাজ শুরু। তখন উঠতি মাঠ, বৈশাখ মাস, লু বইছে। গোপনে মাথা সমান মাটি খুঁড়ে সে তার ধন সম্পত্তি সব লুকিয়ে ফেলল। ত্রাসে পড়ে গেলে মানুষের মাথাও যে ঠিক থাকে না খোকাবাবু। পানু হা করে সব শুনছে। তারপর তারপর লোকটা কবছর বিভাগী হয়ে থাকলো। ওই যে নাম, ঠিক হয়তো পুলিশ টের পেয়ে গেছে, সে এদিকটা এলেই তাকে ধরে ফেলবে। এইসব ভেবেই লোকটা 4 বছর 3 মাস 20 দিন বাদে যখন এলো, দেখলো শুধু কাশের জঙ্গল, যতদূর চোখ যায় শুধু কাশ ফুল। কোথায় তার লুকোনো ধন সম্পত্তি টেরই পেল না। কাশের জঙ্গলে জায়গাটা ভারী মনোরম হয়ে আছে। তারপর তারপর লোকটা
শ্রীপদ বাগুইয়ের কাছ থেকে জমি কিনে বসবাস শুরু করে দিলে। দিনে লণ্ঠন ফেরি করতে বেরোয়, রাতে কোদাল কাঁধে জঙ্গল কোপায়, ওই কোপানোই সার। এভাবে মাস যায়, বছর যায়। শেষে কেন যে তার একদিন মনে হলো জঙ্গলেরও সৌন্দর্য আছে, সে কোদাল কুপিয়ে তা বিনষ্ট করে দিচ্ছে। ওপরওয়ালার কাছে সে কী জবাব দেবে? সেই থেকে এই মাঠ, শীতলকুচির মাঠ, ঠান্ডা মেরে আসে, তার আর রূপ বদলায় না। সেই থেকে সে শুধু ভাবে নদীর পাড়ে বাড়ি করে সে চলে যাবে। বলে লণ্ঠনওয়ালা এক দীর্ঘশ্বাস ফেলল। সব শুনে পানুর কেন যে মনে হলো লণ্ঠনওয়ালা বড়ই দীর্ঘকায় মানুষ, তাকে সে আর ছুঁতে পারবে না। ক্রমে উঁচু লম্বা হতে হতে আকাশের দিকে তার মাথা উঠে যাচ্ছে। পানু শুধু তার বাবার মতোই বলল, তুমি আমাদের ফেলে চলে যেও না, নদীর পাড়ে বাড়ি আর তোমার নাই বা হলো। নদীর জলে স্বর্ণমুকুটের প্রতিবিম্ব দেখার জন্য চলে গেলে আমরা যে খুব একা হয়ে যাব কাকা। আজকের গল্প স্বর্ণমুকুট এখানেই শেষ হলো। শ্রোতা বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আজকের প্রশ্ন, গল্পে উল্লেখিত লণ্ঠনওয়ালা অসামাজিক কোন কাজের সঙ্গে যুক্ত ছিল? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ জানাই।